কোথায় যেন একটা অন্তমিল গুজাবিল আমি দেখছি সর্বব্যাপী। হ্যাঁ, এটা একটা হতাশাজনক ব্যাপার কিন্তু বটে। এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান, এটা কিন্তু একটা মানুষের একটা বিপুল আকাঙ্ক্ষা, বিপুল রক্ত। এই রক্তের বিনিময়ে অর্জিত সরকার। বারবার আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এই সরকার ব্যর্থ হলে এই জাতি রাষ্ট্রের বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আপনার শুরুতেই ব্যর্থতার কথা মনে করি। না 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 না, ব্যর্থতার কথা আসছে তো। এই যে সমালোচনা আসছে, এই যে কি ব্যত্যয় দেখছি আমরা, বা এই যে অনিয়ম দেখছি আমরা, এইটা না হলেও তো পারত। কেউই কোনো দায়িত্ব নিচ্ছে না। ছাত্ররা বলছে, বৈষম্যবিরোধী ছাত্ররা, যদিও তারা সরকারের অংশ, তারা বলছে যে তারা তো বলছে সরকারের সাথে তারা নেই। কেন নেই? তাদের প্রতিনিধিত্ব সরকারে প্রতিনিধি আছে, কিন্তু পুরো প্ল্যাটফর্ম আশ্চর্য। পুরো কে থাকবে? বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি সবাই মন্ত্রী হয়ে যাবে? প্রতিনিধিরা এই মন্ত্রী হবে, কেউ না কেউ হবে। তার মানে তারা আছে, তারা সেটা অস্বীকার করে যে নাই, বের হয়ে আসুক যদি মনে করে সরকার থেকে। হ্যাঁ, বা তারা তো তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে না। হ্যাঁ, এইটাও আশঙ্কার ব্যাপার যে তাদের মধ্যে যে মতভেদ, আমার কাছে মনে হচ্ছে যে এই ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র বা এই যে যারাই আছে, তাদের মধ্যে মনে হয় একটা মতভেদ বা একটা প্রচ্ছন্নভাবে, আমার তাই মনে হচ্ছে। কিন্তু আলটিমেটলি সমালোচনা আপনি করবেন, কিন্তু যখন আপনার সরকার যখন একের পর এক ভুল করছে বা কোথাও ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখন শুধুমাত্র সমালোচনা করলে কিন্তু আপনার হচ্ছে না। আপনাকে প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে। আপনি সমালোচনা করলেন হলেন, আপনি আপনার ভাইয়ের সমালোচনা করবেন বা আপনার পরিবারের কারো সমালোচনা করবেন, তাকে সংশোধন করতে পারবেন না, তাহলে তো আর জিনিসটা হচ্ছে না। জি, আমার বক্তব্যটা ওই জায়গায়। শোনেন, এই যে আমার ভাই যে বলল যে নির্বাচন দেওয়া এদের দায়িত্ব না, এটা খুবই কিন্তু মানে আতঙ্কের ব্যাপার। এই শব্দের মধ্যে এই শব্দটাই কিন্তু ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার। তিনি বললেন যে একমাত্র দায়িত্ব না, আমি দায়িত্ব না, প্রধান দায়িত্ব হওয়ার কথা। এইটাই প্রধান দায়িত্ব হওয়ার কথা। কেন হওয়ার কথা আমি আপনাকে বলি। শোনেন, এই মুক্তিযুদ্ধের চেতনা বলেন, ৭১-এর যে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট ছিল গণতন্ত্র নাম্বার 1, তারপরে সাম্য, মানবিক মর্যাদা, যাই বলেন। এই যে জুলাইয়ের আন্দোলন হয়েছে, কেন হয়েছে? কারণ প্রথম কথা হলো বাংলাদেশে গণতন্ত্র নাই, মানুষের অধিকার নাই, সেই কারণে আইনের শাসন নাই, সেই কারণে গণমাধ্যমের স্বাধীনতা নাই। একটার সাথে আরেকটা কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত। আপনি শুধু খালি একটা পথ খোলা রাখেন, একটা পথ, যে মানুষ 5 বছর পর নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সত্যিকার অর্থে ভোট দিতে পারবে। আপনার বাংলাদেশের অর্ধেক সমস্যা, সব সমস্যা না হলেও অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তখন দলগুলো মনে করবে, আপনি উদাহরণ দিয়ে বলি, শোনেন, 96 থেকে 2000 আওয়ামী লীগ সরকার আর আপনার 2014 আর 18 আওয়ামী লীগ সরকার, পার্থক্য কি নেই? অবশ্যই তো আছে, পার্থক্য নেই। তাদের একই দল, একই চরিত্র, তার মধ্যে পার্থক্য। কারণ তখন তারা মনে করতো যে মানুষের কাছে যাওয়া লাগতে পারে। জি, তা আপনি সেই জিনিসটা উপেক্ষা করছেন। আপনি কখনো শামুকের গতিতে চলছেন, কখনো এক অঞ্চল থেকে নিচ্ছেন। আপনি বললেন যে যোগ্য লোক, যোগ্যতা একমাত্র মাপকাঠি হতে পারে না। একটা সরকার এখানে আপনার ভৌগোলিক অবস্থান বা পরিবেশ বা অঞ্চল, এগুলো সমন্বয় করতে হবে, বিবেচনা করতে হয়। এটা তো নিয়মই, এটা নিয়মই আছে। কেন আপনি করবেন না? তাহলে আপনার পার্বত্য অঞ্চলকে আমরা কেন তাদের কুঠা দেই, কেন তাদের অগ্রাধিকার, নারীদেরকে আমরা কেন দেই? পিছিয়ে পড়া অংশ। সেই জন্য সরকারের মধ্যে নানান স্থান, শ্রেণী, পেশা, অঞ্চল, এগুলোও একটা ব্যাপার আছে। আপনি এক অঞ্চল থেকে এত দিবেন, আপনি আরেকজনকে দিবেন, মানে ছেলে খেলার মতো কন্ট্রোভার্সি। এছাড়া কি বাংলাদেশের লোক নাই? আপনি কেন তারপর আপনি রাজনৈতিক দলকে উপেক্ষা করছেন? তারা বলছে তাদেরও উপেক্ষা করছেন, কিন্তু আপনাদের সাথে তো আলোচনা করছে। আচ্ছা, প্রফেসর ইউনূস ধরে নিলাম, উনি একজন আন্তর্জাতিক খ্যাতি অবশ্যই ব্যক্তি, নমস্য ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। উনি একা কি সিদ্ধান্ত নিচ্ছেন না কে নিচ্ছেন আমরা জানি না। এখন প্রফেসর ইউনূস একা যদি মেসি আর ম্যারাডোনা হইলে ভালো কথা, কিন্তু ওনার টিম যদি সব আরামবাগের হয়, তো এই টিম কিভাবে খেলা জিততে পারে?